কেন পাকিস্তানের শেষ সুযোগও হলো শেষ? পাকিস্তানের ভবিষ্যৎ কি ভয়ঙ্কর হতে চলেছে? ভারত কোন বিশাল পদক্ষেপ নিল? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক খবর নিয়ে কথা বলবো যা পাকিস্তানের রাজনীতি, সেনাবাহিনী এবং গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকেই বদলে দিতে পারে। পাকিস্তান সম্প্রতি ২৭তম সংবিধান সংশোধনী পাশ করেছে, যার ফলে বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির হয়ে গেছেন দেশের তথাকথিত সুপার চিফ। এই সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনীকে শুধু প্রতিরক্ষা নয়, রাজনৈতিক সিদ্ধান্ত, বিদেশ নীতি, এমনকি অর্থনৈতিক কৌশলেরও নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। অর্থাৎ এখন পাকিস্তানের রাজনীতি প্রায় পুরোপুরি সেনাবাহিনীর মুঠোয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে পাকিস্তানের কি ক্ষতি আর ভারতের কি লাভ? চলুন এই বিষয়টি এই ভিডিওতে বিশ্লেষণ করি বিস্তারিতভাবে। তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। পাকিস্তান নামটি শুনলেই একটি বিষয় স্পষ্ট, সেখানে গণতন্ত্র নামের ধারণাটা শুধু কাগজে কলমে। 1947 সালে দেশটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সেনাবাহিনী প্রকৃত শাসক। জেনারেল আইয়ুব খান থেকে শুরু করে ইয়াহিয়া খান, জিয়া উল হক, পারভেজ মুশাররফ, প্রায় প্রতিটি দশকেই দেখা গেছে সেনাবাহিনীর সরাসরি শাসন। তারা কখনো অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে, আবার কখনো পর্দার আড়ালে থেকে বেসামরিক সরকারকে পুতুলের মতো চালিয়েছে। আসিম মুনিরের ক্ষেত্রেও তাই ঘটছে। তিনি এখন শুধু আর্মি চিফ নন, বরং চিফ অব ডিফেন্স ফোর্সেস, অর্থাৎ তিন বাহিনীর সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী। এখন থেকে নৌ, বায়ু, স্থল সেনা সব বিভাগের সমন্বয় ঘটবে তার নির্দেশেই। এর মানে পাকিস্তানের সেনাবাহিনী এখন রাষ্ট্র হয়ে গেছে। এই ২৭তম সংশোধনী অনুযায়ী সেনাবাহিনী এখন শুধু দেশের নিরাপত্তা নয়, বরং অর্থনীতি, শিক্ষা, ধর্মনীতি এবং বিদেশ নীতি সম্পর্কেও সিদ্ধান্ত নিতে পারবে। অর্থাৎ দেশের সংসদ বা প্রধানমন্ত্রী কেবল নামমাত্র প্রতীক। এই সংশোধনী আসলে পাকিস্তানের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। এতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদে সেনাপ্রধানের ভোট থাকবে দ্বিগুণ মূল্যবান। কোনো রাজনৈতিক সিদ্ধান্ত যদি জাতীয় নিরাপত্তার স্বার্থবিরোধী হয়, তাহলে সেনাবাহিনী তা ভেটো দিতে পারবে। সামরিক আদালত এখন বেসামরিক নাগরিকদেরও বিচার করতে পারবে। এই আইন কার্যকর হওয়ার অর্থ হল পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সামরিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আসিম মুনির হলেন একজন বুদ্ধিমান কিন্তু কঠোর মানসিকতার সেনা অফিসার। তিনি একসময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান ছিলেন। সেখান থেকেই তিনি বুঝেছিলেন দেশের প্রকৃত শক্তি রাজনীতিবিদদের হাতে নয়, সেনাবাহিনীর হাতে থাকে। মুনিরের অন্যতম বৈশিষ্ট্য হল তার অতি ইসলামপন্থী অবস্থান। তিনি ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ, কিন্তু তার নেতৃত্বে সেনাবাহিনী ক্রমশ এক রাজনৈতিক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনী দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক গোষ্ঠী। তাদের নিজস্ব ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, এমনকি মিডিয়া হাউসও রয়েছে। তাই মুনির এখন কেবল সামরিক নেতা নন, বরং দেশের সবচেয়ে ধনী কর্পোরেট বস। এই সামরিক কর্পোরেটিজম এর অন্যতম উদাহরণ হল সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। তিনি অবসরের পরে সরকারের কাছ থেকে ৯০ হেক্টর জমি পুরস্কার হিসেবে পান। এই ঘটনা পাকিস্তানে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছিল, কারণ সাধারণ জনগণ দারিদ্র্যের সঙ্গে লড়ছে, অথচ সেনা জেনারেলরা বিলাসবহুল জীবনযাপন করছে। এই সংস্কৃতি তৈরি করছে এমন এক সমাজ যেখানে ক্ষমতা মানেই টাকা, আর টাকা মানেই সেনাবাহিনী। আসিম মুনিরও এই ধারাকে আরও শক্তিশালী করছেন। পাকিস্তান আজ এমন এক সংকটে দাঁড়িয়ে আছে যেখানে রাষ্ট্রের ভেতরেই শক্তিগুলো একে একে ধ্বংস করছে। আসিম মুনিরের সুপার চিফ পদ দেশটিকে স্থিতিশীল করার বদলে আরও বিভক্ত করেছে। একদিকে সামরিক দমননীতি, অন্যদিকে জনগণের ক্ষোভ। এই দুইয়ের মাঝে হারিয়ে যাচ্ছে দেশটির ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব ক্ষেত্রেই ভয়াবহ পতন। যে দেশে সেনাবাহিনীর জন্য বিলাসবহুল বাজেট বরাদ্দ হয়,
সেখানে সাধারণ মানুষ বিদ্যুৎ ও রুটি কিনতে পারছে না। এই বৈষম্যই একদিন পাকিস্তানের ভেতরে গণবিস্ফোরণ ঘটাতে পারে। বিশ্ব বিশ্লেষকরা বলেছেন, পাকিস্তান যদি এইভাবেই সেনাবাহিনীর হাতে বন্দী থাকে তাহলে আগামী 1 দশকের মধ্যেই দেশটি অর্থনৈতিক দেউলিয়া ও রাজনৈতিক বিশৃঙ্খলার গভীর খাদে পড়বে। আর তাতে সবচেয়ে বড় ক্ষতি হবে তার জনগণের, যারা গণতন্ত্র, স্বাধীনতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বপ্ন দেখেছিল। অন্যদিকে ভারত এখন দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যেখানে গণতন্ত্র, উন্নয়ন ও প্রতিরক্ষা এই 3টি স্তম্ভ সমান শক্তিতে দাঁড়িয়ে আছে। ভারতের সেনাবাহিনী সর্বদা নির্বাচিত সরকারের অধীনে থাকে, আর এটাই আমাদের সবচেয়ে বড় গর্ব। এই ভারসাম্যই ভারতকে বিশ্বে দায়িত্বশীল পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। যখন পাকিস্তান একের পর এক সামরিক একনায়কের হাতে দেশটিকে সঁপে দিচ্ছে, ভারত তখন প্রযুক্তি, অবকাঠামো, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা শিল্পে নতুন নতুন দিগন্ত খুলছে। বিশ্বের বড় শক্তিগুলো আজ ভারতের সঙ্গে হাত মেলাতে চাইছে। চীনের চাপের জবাবে আমেরিকা, জাপান ও ইউরোপ ভারতের দিকে তাকিয়ে আছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ভরসা হিসাবে। এখন আসল প্রশ্ন, এই পরিস্থিতি থেকে ভারত কিভাবে লাভবান হচ্ছে? পাকিস্তানের গণতন্ত্র দুর্বল হলে ভারতের জন্য কৌশলগত চাপ অনেক কমে যায়, কারণ দুর্বল সরকার কোনো বড় আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতে পারে না। সেনা নিয়ন্ত্রিত অর্থনীতি মানেই দুর্নীতি, স্বজনপোষণ ও অর্থনৈতিক সংকট। ভারত তার বিপরীতে স্থিতিশীল গণতন্ত্র ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির উদাহরণ হিসাবে বিশ্বে আরও বিশ্বাসযোগ্যতা অর্জন করছে। পাকিস্তানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ভারতের আন্তর্জাতিক কূটনীতিকে শক্তিশালী করে। আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতকে বিনিয়োগের জন্য নিরাপদ দেশ হিসেবে দেখে, যেখানে পাকিস্তান রাজনৈতিকভাবে অবিশ্বস্ত। সেনাবাহিনীর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও অর্থনৈতিক চাপে সীমান্তে সন্ত্রাসী কার্যকলাপ কিছুটা কমে যায়। ভারত এই সুযোগে সীমান্ত পরিকাঠামো ও প্রতিরক্ষা আধুনিকরণে আরও মনোযোগ দিতে পারে। ভারত এই অবস্থানকে খুব দক্ষতার সঙ্গে কাজে লাগাচ্ছে। দিল্লি কখনোই পাকিস্তানের ভেতরের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে না, বরং কৌশলগত নীরবতা বজায় রাখছে। এই নীতির ফলে আন্তর্জাতিক মহলে ভারতকে দায়িত্বশীল শক্তি হিসেবে দেখা হচ্ছে। ভারত এখন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রতীক। যখন পাকিস্তান সামরিক একনায়কতন্ত্রে ঢুকছে, ভারত তখন গণতন্ত্র, প্রযুক্তি ও উন্নয়নের দৃষ্টান্ত হয়ে উঠছে। বিশ্বের বড় শক্তিগুলো আমেরিকা, ইউরোপ, জাপান এখন ভারতের সঙ্গে গভীর প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক গড়ছে। আসিম মুনিরের সুপারচিফ হওয়া পাকিস্তানের জন্য এক অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত। সেনা যখন রাজনীতি, ব্যবসা ও বিচার সবকিছু নিয়ন্ত্রণ করে, তখন রাষ্ট্র কেবল ইউনিফর্ম পরা একনায়কতন্ত্রে পরিণত হয়। অন্যদিকে ভারত গণতান্ত্রিক মূল্যবোধ, প্রযুক্তিগত অগ্রগতি ও মানব সম্পদ দিয়ে এগিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে। এই বৈপরত্যই আজ দক্ষিণ এশিয়ার বাস্তব চিত্র। শেষ পর্যন্ত বলা যায়, পাকিস্তানের ২৭তম সংবিধান সংশোধনী তাদের রাষ্ট্র ব্যবস্থাকে আরও দুর্বল করেছে। আসিম মুনির হয়তো আপাতত ক্ষমতার শীর্ষে, কিন্তু ইতিহাস বলে যে সেনাবাহিনী নিজের জনগণের উপরে শাসন কায়েম করে, সে বাহিনী একদিন নিজেই ওজনে ভেঙে পড়ে। ভারত অন্যদিকে ধীরে ধীরে নিজের কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাবকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে পাকিস্তানের এই সুপার চিফ কেবল নামমাত্র ছায়া হয়ে থাকবে। আসিম মুনিরের সুপার চিফ হওয়া পাকিস্তানের জন্য অশুভ, কিন্তু ভারতের জন্য এক কৌশলগত আশীর্বাদ। শেষ পর্যন্ত ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, যে রাষ্ট্র সেনাবাহিনীকে রক্ষক নয়, শাসক বানায়, সে রাষ্ট্র একদিন নিজের পতনের কারণ তৈরি করে। আসিম মুনিরের হাতে এখন ক্ষমতা আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষমতা পাকিস্তানের নিজের জনগণের বিপক্ষেই ফিরে আসবে। ভারত এই বাস্তবতাকে বুঝে শান্ত, দৃঢ় ও কৌশলগত অবস্থানে থেকে এগিয়ে যাচ্ছে একটি এমন ভবিষ্যতের দিকে যেখানে উন্নয়ন, প্রযুক্তি ও স্থিতিশীলতা হবে ভারতের নতুন অস্ত্র। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের উদাহরণ আজ একটাই বার্তা দিচ্ছে: গণতন্ত্র, নেতৃত্ব ও জনগণের শক্তি প্রকৃত সুপার পাওয়ার।
আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।